ফারাজ ভাই উনি গত লাইভে যুক্ত হয়ে কোরবানি নিয়ে কথা বলছিল। শেষে গিয়ে আমি তারে বলছিলাম হ্যাঁ, আমি ওই বিষয়ে সরি বলতেছি। আমি যদিও কট্টর মুসলিম না, কিন্তু আপনি সত্যি ছোট ছোট বিষয়ে খুব ক্ষেপে যান, এটা ঠিক না। কি মানে বলছিলেন আসিফ ভাই, একটু বলেন তো। কোরবানি বিষয় নিয়ে উনি দাবি করতেছিল যে আমাদের মরালিটি নিয়ে উনি প্রশ্ন তুলতেছিল। আপনিও ও ছিলেন ফারাজ আচ্ছা, ভাই। ওই লোক। ও আচ্ছা আচ্ছা, ওই হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যে মনে হচ্ছে মনে পড়ছে। একজন শিশু সোডা নবীর উম্মত হিসেবে গর্বিত এবং কাফেরদেরকে মাইরা তাদেরকে জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করাটা, তারপরে মানে ইহুদিদেরকে হত্যা করার কারণে ইহুদিরা শত্রু ছিল। ওরা তো শত্রু ছিল ভাই। ওদের হুম তো হুম মারবে, হুম, ওদের তো মনে জবাই মনে পড়ছে, করবেই। মনে পড়ছে ভাই। এইটা আহ, পশু জবাই উনি যে করা খারাপ, বাট রাসূলের তো আর কোনো উপায় ছিল না, তাকে তাকে তো হত্যা করতেই হতো। শত্রুদের তো তাই। জবাই করতেই হতো ভাই। শত্রুদেরকে তো জবাই করবেই ভাই। অসুবিধা কি? কিন্তু উনি নাস্তিকদের মোরাল স্ট্যান্ডার্ড নিয়ে উনার খুবই মানে মানে প্রশ্ন। উনি নাস্তিকরা গরুর মাংস কেন খাইতেছে এটা নিয়ে উনি খুবই পেরেশান হয়ে গেছেন। কিন্তু উনার নবী হুম। যে কাজগুলা করছে ইহুদিদেরকে মানে গলা কাটছে, ৯০০ ইহুদিরা একদিনে গলা কেটে ফেলছে। ওইটা উনার কাছে মনে হয়েছে এটা তো একটা জাস্টিফাইড খুন, জাস্টিফাইড হত্যা। এটার ভিতরে সমস্যা কোথায়? এটার কাজ ভিতরে তো কোনো নবীর সমস্যা নেই। শত্রু তো, নবীর শত্রু, ও তো রাইট? নবীর শত্রুতে তো কিছু তো করা লাগবেই, জবাই তো করা লাগবেই। হ্যাঁ, এবং প্যান্ট খুইলা মানে গুপ্তকেশ গজের সিকলা এটা চেক করে জবাই করতে হবে। এটা তো খুবই চমৎকার উনার কাছে চমৎকার বিধান মনে হয়েছে উনার কাছে। ঠিকই তো আছে। হাইট অফ সিয়াম মোরালিটি। সিয়াম ভাই আপনি তো সেই ব্যক্তিত্ব, তাই না? জি জি, আমি সেই ব্যক্তি। আচ্ছা, তারপর আপনি তো এটাও সমর্থন করেন যে মনে করেন কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, মুরতাদ হয়ে যায়, তাকে যে ইসলাম মানে দিচ্ছে যে তাকে মানে কল্লা উড়াইয়া দিতে হবে, গর্দান উড়াইয়া দিতে হবে। এক কোপে কল্লাটা যেন হ্যাঁ একটা হ্যাঁ। কোপ মারতে হবে, কল্লাটা যেন উপরের দিকে উইড়া যায় যেন কল্লাটা। এইটা করতে হবে। এটাও তো আপনি সমর্থন করেন, তাই না? না না, আমার এই কাটাকাটি মারামারির বিষয়গুলো ভালো লাগে না। ওমা! এটা তো আপনার নবী করছে। আপনার নবীরে দিলে ভালো লাগে না? দেখুন, আমি ধর্মের ভালো জিনিসগুলো নেওয়াই চেষ্টা করি, খারাপ না। ধর্মের আবার না ভালো আসিফ ভাই, জিনিস, অ্যাজ খারাপ ফার জিনিস। এজ আই রিমেম্বার, সে তো বলছে তার নবী এগুলো খারাপ কাজ করছে, বুঝছিল না? হ্যাঁ, আমি স্বীকার করছিলাম তো। আমার স্বীকারই তো এটা করছে। মনে নাই যে স্বীকার করছিল যে খারাপ না না, কাজ করছে। স্বীকার এটা তো করছে আসিফ চমৎকার ভাই, কথা। তার নবী। আবার বলে দেন, সমস্যা নেই। সেম ভাই, আপনি আবার বলে দেন আপনার নবী যে কোবাকুবি ছবি করছে, এগুলো খারাপ হ্যাঁ কাজ হ্যাঁ, করছে। আমি এগুলো স্বীকার করছিলাম। ঠিক ও করছি। আচ্ছা। তাইলে ঠিক আছে, তাইলে ঠিক আছে। খারাপ কাজ করল। এটা স্বীকার করে আমি একটু ভুলে গেছি ফারাজ ভাই। তাইলে মাই মিস্টেক। হ্যাঁ, বলেন সিয়াম আপনার কি কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন এখন। হ্যাঁ, মানে ওইদিন আমি বলছিলাম যে আপনারা বলছিলেন যে আমাদের কোনো উপায় নেই, মানে এই গরু বা অন্যান্য প্রাণীকে হত্যা করে না খাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই, এই জন্য আমরা এটা করতেছি। কিন্তু অন্যদিকে যখন কোরবানিতে এইজন্য এগুলা ঠিকই গরু করতেছি না। হত্যা করে খাওয়া এইজন্য হচ্ছে, করতেছি মুসলিমরা না ভাই। খাচ্ছে। একটু কথা শুনে নেন, একটু কথা শুনে নেন। আমরা যেটা চেষ্টা করতেছি যে প্রাণীদেরকে হত্যা করা ছাড়া এই মুহূর্তে আমাদের কাছে কোনো ওয়ে নাই। কারণ হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের পুষ্টি দরকার, আমাদের প্রোটিন দরকার। সেটা এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব না। কৃত্রিম উপায়ে কোন ধরনের প্রোটিন তৈরি করে সেই প্রোটিনটা নেয়া সেটা আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব না। কারণ মানুষের ডেভেলপমেন্টের জন্য, বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য এবং প্রাপ্তবয়স্ক মানুষদেরও ডেভেলপমেন্টের জন্য ভিটামিন B12 নামক একটা ভিটামিন আছে, যেই জি ভাই, আমি ভিটামিনটা জানি। শুধুমাত্র ভাই কথার মাঝখানে কথা বলেন না। একটু কথা শুনে নেন। যেই ভিটামিনটা শুধুমাত্র প্রাণীজ প্রোটিনের মধ্যে পাওয়া যায়। এবং এই প্রোটিনটা আমাদের দরকার, এই ভিটামিনগুলো আমাদের দরকার। এবং প্রাণী থেকে যেই মানে ভিটামিন এবং প্রোটিনগুলা পাওয়া যায় সেগুলা খুবই শক্তিশালীভাবে আমরা নিতে পারি। মানে একদম ভাবে আমরা নিতে পারি। অল্প একটু মাংস খাইলেই আমরা অনেক জিনিস আমরা নিয়ে নিতে পারি। এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব না। এটা একদম কিন্তু খুব মাংস ইম্পর্টেন্ট একটা কথা বলছেন আসিফ ভাই। ধরেন একটা সয়া চাঙ্ক খাইলেন, আপনি কিছু সয়া চাঙ্ক খাইলেন যেটার মধ্যে মনে করেন 100 গ্রাম প্রোটিন আছে, ধরেন হাইপোথেটিক্যাল সেন্স। আর আপনি এক টুকরা হচ্ছে মাংস খাইলেন যেটার মধ্যে হাইপোথেটিক্যাল সেন্সে 100 গ্রাম প্রোটিন আছে। আপনি দুইটাই কিন্তু 100 গ্রাম প্রোটিনই অ্যাবজর্ব করতেছেন, আপনার শরীরের ভিতরে ঢুকাইতেছেন। বাট আপনার শরীর যে কাজটা করবে যে ওই মাংস থেকে প্রোটিনটা মানে অ্যাবজর্ব করবে বেশি আসলে। প্রোটিনে মানে আপনি ইসের মধ্যে যতদূর দিয়ে খাবেন, আপনি হচ্ছে আহ, এই সয়া চাংস বা অন্যান্য ভেষজ সব জিনিস থেকে যে প্রোটিনগুলো নিবেন, সেটা পুরোটা আপনার শরীর অ্যাকচুয়ালি অ্যাবজর্ব করে না। আপনার ওই পরিমাণ খাইতে হলে, ওই 100 গ্রাম প্রোটিন খাইতে হলে আপনাকে আরো বহুত পরিমাণ সয়া চাংস খাইতে হয়, হুম, বা এইজন্য যারা ডাল খাইতে হয়। আমার যে ভেগান বা ভেজিটেরিয়ান বন্ধুরা আছে তারা একটু মোটা হয়ে যায়। কারণ তাদের প্রচুর পরিমাণে খাইতে হয়। এবং তাদের আমার একটা ভেগান ফ্রেন্ড আছে তাকে আমি দেখছি সে সারাদিনই খাইতে থাকে। মানে সবসময় একটু পরই সে খাইতে থাকে। কারণ তার বডি ওই যে ভেগান যে খাবার-দাবার সেগুলো দ্রুত হজম করে ফেলে এবং সে মানে তার আবার ক্ষুধার্ত হয়ে যায় সাথে। এই জিনিসগুলা বাট আমাদের পক্ষে বাট আসিফ ভাই, স্টিল তার মোরাল পজিশন বেটার।
সে মোটা হচ্ছে যাই হচ্ছে এটা তার শরীরের জন্য খারাপ হচ্ছে, ট্রু, বাট এই যে তার ইম্প্যাথির লেভেলটা টুয়ার্ডস অ্যানিমেল, এদিক দিয়ে তার মরাল পজিশনটা তো অফকোর্স হায়ার। সে নিজের ক্ষতি ঠিক করে আছে, হইলেও প্রাণী ইয়ে করতেছে, ঠিক আছে, প্রাণীর সেইটা সাফারিং পারতেছে, কমাইতেছে আর কি। সেইটা পারতেছে, সেই এইজন্য তাকে আমরা সাধুবাদ দিই। সেইটা পারতেছে, সবাই এটা পারবে না। যেমন ধরেন আমরা যেভাবে যেই মুসলিম সমাজে আমরা বড় হয়েছি, যে ছোটবেলা থেকে যে মুসলিম পরিবারে আমরা বড় হয়েছি, আমাদেরকে ছোটবেলা থেকে গরুর মাংস, আচ্ছা আসলে মহিষের মাংস। আন্টি কি খুব ভালো রান্না করতে পারতো? হ্যাঁ, অবশ্যই আমার মানে মা মানে ঝোলের যে আমার টেস্টটা শাশুড়ি, দিছে আপনারে, হ্যাঁ, আমার ছোটবেলা থেকে, মা তারপর নিজে রান্না শিখছেন। আমার মা, আমার শাশুড়ি দুইজনেই গোস্তের ভাই, টেস্ট। ভাই মারাত্মক রান্না করে এবং সেটা মানে মারাত্মক, মারাত্মক। হ্যাঁ? এটা তো মানে আ হ্যাঁ, বিশেষ করে, বুঝতে পারতেছি। আপনার যে গোস্তের কোরবানির দিন, টেস্ট বেরোচ্ছে না, হ্যাঁ, এটা বিশেষ করে বুঝতে পারতেছি কোরবানির যে দিন, ইয়েটা কোথায়। বিশেষ করে কোরবানির দিন যখন নানা জাতের মাংস আসে, যখন সকালবেলা চড়ায় দেয় কোরবানির মাংসটা। ওয়াও! ভাই সেই গন্ধটাই তো ভাই, হ্যাঁ, গন্ধটা চিস পাইলেই বাবা মাথাটা মানে এই কোরবানির দিন সুন্দর মতো গোস্ত কোপাইতেন না? যে আল্লাহু আকবার কইরা গোশত আমি গোস্ত কোপাইতাম না। কোপায় টোপায় ওফ! না, না, গোশত কোপাইতাম না আমি। গোশত কেন কোপাবো ভাই? ছি, এগুলা ও আচ্ছা, গোস্ত কোপাইতেন না। আপনি ওয়েট করতেন। গোস্ত কোপানোর পর কখন আসবে আমার ঘরে মাংস? গোস্ত কখন আসবে? আমি তো করতাম না ভাই। আমি করতাম না, অন্যরা করত। অন্যরা করার পর যে মাংস আসতো সেটা আমরা হ্যাঁ, খেতাম। ভাই হ্যাঁ, অবশ্যই হ্যাঁ। আমার একটু এতে প্রাণীর কোনো থাকে, সাফারিং হতো না। মাংসের তো কোনো ইয়া নাই। আসিফ ভাই, যেহেতু আচ্ছা ফারাজ আমি ভাই, এই গোস্ত এই কোপাই আলোচনা নাই। হইলেই সবসময় আপনার সাথে আমার ইয়া শুরু হয়ে যায়। আপনি একটু চুপ থাকেন ভাই। আপনি একটু চুপ থাকেন। আমি ওনার সাথে একটু কথা বলি। সিয়াম না, ভাই একটু আমি চুপ থাকেন। মুমিনের পক্ষে আছি। না, না, আপনি একটু চুপ থাকেন ভাই। আপনি একটু চুপ থাকেন আফজান। ঠিক আছে? আপনি আমি যে আপনি আমার আপাকে দিয়ে যেই প্যারা দিছেন, আপনার তো কিছু না কিছু প্রতিশোধ তো আমি নিতেই হবে। নাহলে তো আচ্ছা, আপাতত একটু আজকে একটু অবজার্ভ ভাই। আমার ৫ মিনিট সময়, ২ মিনিট সময় দেন। তো আমি যেটা বলতেছিলাম যে আ আমরা যে আমাদের যে খাদ্যাভ্যাস তৈরি হয় ছোটবেলা থেকে, একটা মানুষের যে খাদ্যাভ্যাস তৈরি হয় সেই জিনিসটা তো আ কো অনেকে চেঞ্জ করতে পারে, অনেকে চেঞ্জ করতে পারে না। অনেকের আ আ খাদ্য রুচি এটা তাদের জন্য একটা ইম্পোর্টেন্ট জিনিস এবং অনেকের আছে দ্রুততম সময়ে খাবারের কাজটা শেষ করতে হবে। সে এই দ্রুততম সময়ের ভিতরে যেটা সামনে পায় সেটা খায় ফেলবে। কারণ আমারও এটা, আমি মানে আমার অফিসে ৩০ মিনিট ব্রেক পাই। সেই ৩০ মিনিটের মধ্যে যত দ্রুত, যেটা সবচাইতে দ্রুত রান্না করা যায় সেটা হচ্ছে ফটাস করে কইরা শেষ করে আমার খায়া ফেলতে হবে। এবং আবার এমন খাবার খাইতে হবে যেটা আমার আবার ঘুম আসাবে না। ঘুম আনায় দিবে না। অনেক খাবার খাইলে, পুরা পেট ভর্তি করে খাইলে আমার ঘুম এসে যাবে তখন। তখন আর আমি আ মানে প্রোডাক্টিভ থাকব না। বাদবাকি কাজের জন্য আমি আর প্রোডাক্টিভ থাকব না। এই অনেক কিছু হিসাব নিকাশ কইরা আমার একটা জিনিস ম্যানেজ করে চলতে হয়। পুরা জিনিসটাকে আমার ম্যানেজ করে তারপরে পুরা দিনটা আমার পার করতে হয়। এই সমস্ত জিনিস বিবেচনা করলে তো এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না যে আ প্রাণী প্রাণীর মাংস ছাড়া আমি যে করব সেটা এই মুহূর্তে অনেকের পক্ষেই সম্ভব না। এই কারণে আমরা যেটা করি যে প্রাণীর সাফারিংস টা যেন একটু কমে, এমনভাবে যেন প্রাণীদেরকে হত্যা করা হয় যেই হত্যা করার মধ্যে প্রাণীরা কষ্ট কম পাবে, যতটা সম্ভব তাদের এই সাফারিংস টা, তাদের পেইন টা কমায়, তাদেরকেও যেন আমরা এই জিনিসটা যেন আমাদের ভিতরে থাকে যে তাদেরকে লাইক আসিফ ভাই, লাইক এ গাশ অফ ফ্লো আরকি। আবারও আপনি কথা কেটেছেন। আচ্ছা ঠিক আছে, সরি বলেন। হ্যাঁ, সিয়াম ভাই আপনি বলেন এবার। যে আমাদের পজিশন হচ্ছে এটা যে আমরা জানি যে আমরা যে কাজটা করতেছি সেই কাজটা অন্যের জীবন আমরা নিয়ে নিতেছি। কিন্তু এই মুহূর্তে আমাদের পক্ষে, যেহেতু আমরা ডেভেলপ করছি এভাবে, মানুষ বিবর্তনের ধারায় এইভাবেই ডেভেলপ করছে। এইগুলা খেয়ে ডেভেলপ করছে। মানুষ একটা সর্বভুক প্রাণী। তার এই ডেভেলপমেন্ট এর জন্য, তার পুষ্টির জন্য, তার ভিটামিনের জন্য, মিনারেলস এর জন্য অন্য প্রাণীর উপরে নির্ভর করতে হয়। আমরা তো আগে অনেক জঙ্গলি ছিলাম। আমরা তো আসলে এইভাবেই বেড়ে উঠছি। আমরা তো একসময় প্রাণী ধরে খাইছি। এখন বাঘ যেরকম হরিণ ধরে খায়, আমরাও তো সেভাবে একটা সময় খাইছি। আমরা সভ্য হচ্ছি আস্তে, কিন্তু আমরা একবারে তো এই যে এত সভ্য আমরা হয়ে যেতে পারতেছি না। আমরা ধীরে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। একটা সময় অবশ্যই এরকম আসবে যে আমাদের আর এই প্রাণীগুলাকে হত্যা করতে হবে না। পৃথিবীর অন্য প্রাণীরাও আমাদের সাথে সেফ ফিল করবে। এই জিনিসটা আমরা চাই। কিন্তু এই মুহূর্তে এটা সম্ভব না। ভবিষ্যতে নিশ্চয়ই আমরা একসময় করব। তাদের সাফারিংস টা আরো আমরা কমায় দিতে পারব। কিন্তু অপরদিকে আপনারা যেটা করতেছেন, রক্ত দিয়ে আপনারা উৎসব করতেছেন, খুনের উৎসব করতেছেন। এটা তো ভাই একটা খুনের উৎসব। কোরবানি তো একটা খুনাখুনির উৎসব। এইটা কিভাবে একটা আনন্দ হইতে পারে? এটা কিভাবে একটা, আপনারা ঈদের দিন সকালবেলা চাপাতি নিয়ে, সকালবেলা মাদ্রাসা থেকে পাঞ্জাবি নিয়া বাইরে যান। চাপাতি নিয়া মানে সারা স পা সাদা সাদা পাঞ্জাবি লাল করে ফেলেন রক্ত দিয়া। আবার দেয়ালে হাত দিয়ে ছাপ দেন রক্তের। চাপাতি দিয়া ছবি দেন Facebook এ যে আজকে ৭ টা গরু কাটছি। ৭-৮ জন মিলা চাইপা ধইরা একটা গরুরে গড় করে জবাই করেন এবং হাসেন, হি করে হাসেন। আল্লাহু আকবার ধ্বনি দিয়া জবাই করেন। এগুলা ভাই তো বর্বর প্রথা। এগুলো তো প্রাচীন কালের বর্বর প্রথা। এগুলা কি আপনাদের লজ্জা করে না এগুলো করতে? বলেন তো? আচ্ছা আসিফ ভাই, একটু আমি বলি, মানে এত বড় লেকচার দিলেন ভাই, আমি একটু ঘুম পায়ে যাচ্ছিল। যাই হোক, আপনি তাইলে বললেন একটু যে ঘুমায়ে আসেন। তাইলে আপনি না, না, একটু ঘুমায়েন, বলি, তারপর আবার আইসেন। অসুবিধা নেই। বলি ঘুমায়ে আসেন। শোনেন। আপনি বললেন এটা একটা খুনের উৎসব। ঠিক আছে?
তো আপনি একটা না পশুকে না ভাই, কিভাবে আমি খাইবেন? আমি আর ইন্টারেস্টেড হচ্ছি না। সিয়াম ভাই ঘুমান, সমস্যা নেই, গুড নাইট। হ্যাঁ, না টেক কেয়ার, নেক্সট। হ্যাঁ, নাস্তিকতা বলেন আপনি। নাস্তিকতায় আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন, কথা বলেন। না, উনি কোন কথা বলেন। হ্যালো, জোরে বলেন, জোরে বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন। জি, কতক্ষণ আগে যে একটা ব্যক্তি, যে ইব্রাহিম নাকি কি নাম, উনি যুক্ত হয়েছিল। তো এই বিষয়ে আমি ২ টা মজার ঘটনা বলি। হ্যাঁ, বলেন। বুঝতে পারছেন? মানে উনি যে কালা জাদুর বিষয়ে বলল, মানে এগুলো তো পুরাপুরি ভুয়া। মানে আমার ২ টা ঘটনা শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। আমার এক চাচাতো ভাইয়ের আপনার এই যে এপিলেপসি হয়েছিল বা মৃগী রোগ যাকে বলে। তো মনে হয় আমি দেখছি আপাতত মানে প্রায় ১০০ কবিরাজ মনে হয় দেখাইছি। তো মানে সবাই কেউ আর বলে না এটা কোনো এরকম বিষয় না। সবাই বলে এই ভূত শরীরে মিশে গেছে। এগুলাই মানে এইসব মানে এত মানে বাটপারি এগুলা মানে দেখলে মানে হাসি পায়, বুঝছেন? এটা হচ্ছে একটা বিষয়। তারপরে মানে আমার একবার একটা অসুখ হয়েছিল, বুক ধরফর করছিল। পরে আম্মু বলতেছে যা তুই কবিরাজ দেখ। তখন আমাদের একটা আলেম কবিরাজ আর কি, উনি ওয়াজ মাহফিল করে। উনি অনেক সময় অনেক কবিরাজ আছে। উনার কাছে গেলাম একবার। যখন উনি আমার সমস্যাটা বললাম, তখন উনি মানে শুনি বলতেছে মানে জিন ডাকাইছে আমার সামনে, জিন ডাকাইছে। আরেক ব্যক্তি পাশে বসে ছিল, ওনার জিন ওর নাম বলছে, ঠিকানা বলছে। তারপর বলতেছে তুমি তো ইয়া ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমাইতে পারো না, তাই না? এখন তো মানে বিশ্বাস করেন ভাই, আমি জীবনেও কোনোদিন ঘুমের ট্যাবলেট খাই নাই। আমার এই সমস্যাটা আছে, ঠিক আছে, এটা এনজাইটি ডিপ্রেশনের বিষয়, কিন্তু আমি মানে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাইতে এরকম বিষয় না, এমনকি আমার লাইফে কোনো সময় ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাই নাই। তার মানে এই বিষয়টা মানে পুরোপুরি ভুয়া, মানে এগুলা এখন মানুষ কিভাবে বুঝেন, মানে ওনার এই যে ইব্রাহিম নাকি নাম, ওনার কাহিনী শুনে মানে খুব হাসি পাইতেছে, বুঝছেন ভাই? অবশ্যই ভাই, আমরা তো এই জিনিসগুলো জানি। আপনার কথা ভাই বোঝা খুবই মুশকিল। না, আপনার আপনার এখান থেকে প্রচুর শব্দ হচ্ছে। ফারাজ ভাই, শব্দটা তো আপনার এখান থেকে হচ্ছে। আচ্ছা, আচ্ছা, সরি, সরি। আচ্ছা। হুম, আ এখন এখন এই বলেন শব্দটা আসিফ ঠিক ভাই। হয়ে গেছে। নাস্তিকতার ভাই, আপনি শেষ করেন তাহলে। তো এখন বিষয়টা হচ্ছে মানে আমি প্রায় ২ মাস আগে সম্ভবত আপনার সাথে তর্ক বিতর্ক করছিলাম রাকিবুল ইসলামের ডায়েরি দিয়ে। তারপর আমি সংশয়.com এর সব লেখা পড়ছি। সম্ভবত প্রায় ৮০% লেখা পড়া হয়ে গেছে আমার। তো আমি নিজে, নিজে বুঝতে পারলাম যে আমরা যে কনভারসেশন আসি এগুলা পুরাটাই ভুয়া। তাছাড়া এগুলা লজিক্যালি ঠিক না। এবং আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। সব মিলে একটা মোটামুটি একটা ভালো ধারণা হয়েছে। কিন্তু এখন ভাই মাঝে, মাঝে হতাশা লাগে। মানে ইসলামটা যেন একটা ভুয়া জিনিস, এটা মানে পুরোপুরি বোঝা হয়ে গেছে আমার। এটা ঠিক আছে। কিন্তু মাঝে, মাঝে মানে একটা হতাশ লাগে। মানে তাইলে জীবনটা কি? বা মনে পড়ে কিছু না থাকলে কি? মানে আগে তো একটা ইয়া ছিল আরকি। মানে মানে প্রত্যাশা ছিল। মানে মরার পরে হয়তোবা একটা কিছু আছে। এখন আর কিছু নাই। এখন তো মানে এখন একটা কি পুরা একটা কি মানে করবো হতাশা বেড়ে ভাই? যায় মনে হয়। হ্যাঁ, কি বলেন। করবো ভাই? কোন তো এখন মরার পর তাহলে কর্মটা কি? মানে যদি হুর না থাকে তাহলে কর্মটা কি ভাই? আসলেই তো ভাই ঠিকই কইছেন। মানে তাইলে তো ভাই আমারও সমস্যা। তাহলে কি করব? ফারাজ ভাই হতাশা কি লাগে মানে। করবেন? মরার পরে তো কি করবেন আপনি? কোন দেখি ফারাজ ভাই। কি আর করবো ভাই, সেক্স আর পার্টি, এই তো মরার পর তো এটাই করতে হয়। কিন্তু এটা তো নাই। তাইলে এটা করবেন কি? তাইলে তো মন খারাপ হইব না আপনার মরার পরে? মনে করেন আপনি ওইখানে কিছুই নাই, পার্টি-পুর্টি নাই, হইতাছে না। হ্যাঁ ভাই, মরার তাইলে পর তো তো মগজ কাজ করে, মন তো খারাপ হবেই, স্বাভাবিক। স্বাভাবিক, আমার অনেক মন খারাপ হবে মরার পর। আরে কিছুই নাই। পার্টি-পুর্টি কিছু হইতেছে না। তখন তো ব্যাপক মন খারাপ হবে। কিন্তু নাস্তিকতার ভাই, আপনি যে মানে হতাশ যে হইতেছেন যে মরার পর তো কিছুই নাই। কিন্তু মরার পর যে কিছু আছে নাকি নাই সেটা বোঝার জন্য তো আপনি তখন তো জিন্দা থাকবেন না। তাইলে আর ওইটা নিয়ে চিন্তা করে লাভ কি? তাই না? তাও ঠিক, হ্যাঁ, এই যুক্তিটা আমার মাথায় কাজ করে দেন, তখন তো আর কিছু হবে না। তাই ভেবে লাভ নাই। তো একটা যে কথা বলতে চাই। ভাই বাইচা যতক্ষণ এটা আছেন, এটা হচ্ছে বাইচা একটা ফেজ, এই ফেজটা নিজেরই পার করতে হয়, বহুবার বলছি আমি ভাই। এই ফেজটা নিজেরই পার করতে হয় যে চুজিং বিটুইন যেটা হচ্ছে আপনার কমফোর্ট দেয় আর যেটা হচ্ছে ট্রুথ, এই দুটার মধ্যে আপনি কোনটা চুজ করবেন। আপনি যখন প্রমাণ পাবেন ধীরে ধীরে যে আপনার কমফোর্ট থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ট্রুথ, এই পজিশনটা হোল্ড করতে মানুষের একটা লম্বা সময় লাগে। অনেকের জন্য অনেক লম্বা সময় লাগে, অনেকের জন্য ইজিয়ার, যেমন আসিফ ভাইয়ের জন্য হয়তো বা এই জিনিসটা ইজিয়ার ছিল, বাট অনেকের জন্য সময় লাগে। সমস্যা নেই, সময় দেন, এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এটা আজকে কালকের মধ্যে বা আপনি চিন্তা করলে ঠিক হবে না, এটা ধীরে ধীরে আস্তে ধীরে তারপরে হচ্ছে আপনার এই ফিয়ারটা, মরার পরে কি হবে, মরার পর কিছু নাই, এই ফিয়ারটা বা মরার পর আবার আপনারা দেখতে পারবো না, এই ফিয়ারটা ধীরে ধীরে কেটে যাবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। বুঝতে পারছেন? ওকে ভাই, হ্যাঁ, ওকে, টেক কেয়ার, ভালো থাকবেন তাহলে। আচ্ছা ভাই, ইয়েটা কেমন? আহ আহ, আমারে খোঁচানোর জন্য এটা না না বানাইছেন। না না আসিফ ভাই, এটা এটা কোনো কথা ভাই? আপনারা কোনদিন আমি খোঁচাইতে পারি আসিফ ভাই? জীবনে এই কাজ করছি, জীবনে আমি কোনদিন কারো আ খোঁচাইছি আসিফ ভাই? আমারে খোঁচান না, এই বিষয়ে তো সিউর, তাই না?
না অফকোর্স ভাই, আমি কাউরে কোনদিন কোচাইছি আছি ভাই, না, এরকম এই ক্যারেক্টারিস্টিক্স আমার মধ্যে আছে। তো কোচা না বানানই করতে Impossible. পারেন না। তাহলে আপনি কোচা সেটাই তা আবার যদি ইংরেজিতে বানান করতে বলেন কোচানোরে, হ্যাঁ হ্যাঁ, বা বাংলা শব্দ যদি ঠিক আছে বলেন, হ্যাঁ। ঠিক ঠিক আছে আছে।